গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের বাদশা স্যার, তোমাদের ফিজিক্স ফ্যাকাল্টি। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের যে ক্লাস 11 এর এন্ড টপিকস, সেটা হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভস নিয়ে ডিসকাস করছিলাম। সেই সাউন্ড ওয়েভস এর আমরা কি যে ফার্স্ট পার্টটা ডিসকাস করেছিলাম, সেই ফার্স্ট পার্টে আমরা যে সব ডিসকাস করেছিলাম তার মধ্যে ছিল আমাদের টাইপস অফ ওয়েভস আমরা ডিসকাস করেছিলাম, আমাদের ইকুয়েশন অফ সাউন্ড ওয়েভস ডিসকাস করেছিলাম, আমরা তার রিলেটেড যে ইকুয়েশন আছে প্রেসারের টার্মসে সেই গ্রাফগুলো আমরা ডিসকাস করেছিলাম, ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভস ইন গ্যাস ডিসকাস করেছিলাম, আমাদের ইন্টেন্সিটি অফ সাউন্ড ওয়েভ ডিসকাস করেছিলাম, আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ডের মধ্যে যে পিচ, কোয়ালিটি, লাউডনেস, এইসব আমরা এই তিনটা টার্ম ডিসকাস করেছিলাম, কোনটা গুড কোয়ালিটি, কোনটা ব্যাড কোয়ালিটি, কোনটা হাই পিচ, লো পিচ, ইন্টেন্সিটি বা লাউডনেস এর যে আমাদের ফর্মুলা সেটা দেখেছিলাম, এন্ড আলটিমেটলি আমরা রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ দেখেছিলাম, এন্ড এই রিলেটেড যে কোয়েশ্চেন ছিল সেগুলো দেখেছিলাম। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন আমরা যেটা চালু করবো সেটা হচ্ছে আমাদের অর্গান পাইপ। এই অর্গান পাইপের কোয়েশ্চেন আমরা মানে যে কোনো আমরা এক্সাম সেটার যদি দেখতে যাই, অর্থাৎ এক্সাম যারা এক্সামিনার থাকে, যারা এক্সাম সেটার থাকে, কোয়েশ্চেন যারা সেট করে, তাদের মধ্যে কি হয় যে এই অর্গান পাইপের টপিকটা খুব ফেভারিট হয়, অর্থাৎ এই টপিক থেকে কোয়েশ্চেন আমরা প্রায়শই দেখতে পাই আমাদের এক্সামে। তো এই অর্গান পাইপের কনসেপ্টটা আমরা আজকে বুঝবো এন্ড দেখবো যে এই ক্লাসের পরে এই অর্গান পাইপের কনসেপ্ট আমাদের ক্রিস্টাল ক্লিয়ারে কনভার্ট হবে এন্ড দেয়ার উইল বি নো ডাউট অফ দিস। তো লেটস স্টার্ট উইথ দ্য অর্গান পাইপ টপিক। তো আমরা বিগত ক্লাসে কি পড়েছিলাম যে একটা ওয়েভ দেখতে কেমন হয়, যে একটা ল্যামডা লেন্থের সিঙ্গেল ওয়েভ লেন্থের একটা ওয়েভ দেখতে কেমন হয় এরকম, অর্থাৎ এই পয়েন্ট থেকে এরকম, এন্ড এটা বলেছিলাম আমরা ওয়েভ, এন্ড এর মধ্যে ল্যামডা কত হবে, ল্যামডা হবে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটুকু হবে আমাদের ল্যামডা, এন্ড এটা ছিল আমাদের কি অ্যান্টিনোড এন, এটা ছিল আমাদের নোড। অর্থাৎ অ্যান্টিনোড কোনটা, যে সব মানে যে পয়েন্টের পার্টিকুলার এসএচএম ম্যাক্সিমাম হবে বা যার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম সেটা হচ্ছে অ্যান্টিনোড, এন্ড যে পয়েন্টের অ্যাম্পলিটিউড মিনিমাম সেটা হচ্ছে বা জিরো নিয়ারলি অ্যাবাউট সেটা হচ্ছে নোড। অর্থাৎ এই পয়েন্টের যে পার্টিকেল গুলো থাকবে ওয়েভের, তারা এই বরাবর কোনো মোশন করতে পারবে না। বাট আমাদের এই পয়েন্টে যে অ্যান্টিনোডের যে পয়েন্ট, এই পয়েন্টে কি হবে, আমাদের পার্টিকেল গুলো থাকবে ওয়েভের, সেটা কি হবে ম্যাক্সিমাম করবে, এদের অ্যাম্পলিটিউড দেখা যাবে, যেটা আমাদের এই টার্মে আমরা লিখেছিলাম। তো আমরা অর্গান পাইপের অ্যাকচুয়ালি যখন আমরা ইউজ করব, তখন অর্গান পাইপে আমাদের এই কনসেপ্টটা মেনলি কাজে লাগে, যে কোথায় অ্যান্টিনোড তৈরি হয় এন্ড কোথায় নোড তৈরি হয়। তো আমরা অর্গান পাইপ সম্বন্ধে যদি ডিসকাস করি, অর্গান পাইপটা কি, আমাদের অর্গান পাইপ অ্যাকচুয়ালি কি হয় যে দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্লোজ অর্গান পাইপ, একটা হচ্ছে ওপেন অর্গান পাইপ। ক্লোজ অর্গান পাইপ কথার মানে হলো যার এক প্রান্ত খোলা এন্ড এক প্রান্ত বন্ধ। ক্লোজ অর্গান পাইপ মানে এটা না যে দুই প্রান্তই বন্ধ। ক্লোজ অর্গান পাইপ মানে হচ্ছে এক প্রান্ত খোলা এক প্রান্ত বন্ধ। দুই প্রান্ত বন্ধ মানে হচ্ছে সেটা দিস ইজ নট অফ আওয়ার ইউজ, সেটা আমরা কোনো কাজেই রাখবে না। এই দুই প্রান্ত যদি বন্ধ হয়, একটা বদ্ধ সিস্টেম, ওখানে আমি সাউন্ড কি করে তৈরি করবো? তো সেটা হচ্ছে আমাদের ক্লোজ অর্গান পাইপ হচ্ছে কি এক প্রান্ত বন্ধ এক প্রান্ত খোলা, হ্যাঁ। ওপেন অর্গান পাইপ মানে হচ্ছে যে আমাদের দুই প্রান্তই বন্ধ, সেখানে আমরা কাজে লাগবে, বাট দুই দিক বন্ধ যদি হয় তাহলে আমরা সেখানে কোনো রেজোনেন্স বা কোনো সাউন্ড অ্যাক্টিভিটি তৈরি করতে পারবো না। তো ক্লোজ অর্গান পাইপ মানে হচ্ছে কি এক প্রান্ত খোলা এক প্রান্ত বন্ধ, এন্ড ওপেন অর্গান পাইপ হচ্ছে এক প্রান্ত খোলা, সরি দুই প্রান্তই খোলা। তো ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা একটা ক্লোজ অর্গান পাইপ নিলাম, এন্ড সেক্ষেত্রে কি করবো, আমরা নোড এন্ড অ্যান্টিনোড কনসেপ্ট নিয়ে আমরা কি করবো, যে আমরা একটা ওয়েভ তৈরি করবো, এন্ড ওপেন অর্গান পাইপের থেকেও সিমিলারলি আমরা একটা ওয়েভ তৈরি করবো, ওয়েভ ফর্ম তৈরি করবো। তো আমরা ক্লোজ অর্গান পাইপে কি করবো, যেখানে আমাদের কি হচ্ছে ওপেন অর্গান পাইপ ওপেন এন্ড দেখতে পাবো, এই ওপেন এন্ডে কি করবো, আমরা সবসময় ডিসপ্লেসমেন্টের অ্যান্টিনোড তৈরি করবো, অর্থাৎ যেখানে ওয়েভের পার্টিকেল গুলো থাকবে, ওই পার্টিকেল গুলো ওই পয়েন্টে যে অ্যাম্পলিটিউড থাকবে বা মোশন থাকবে সেটা হবে ম্যাক্সিমাম। তো আমরা কি করবো, এই এটা আমরা দেখতে পাচ্ছি ওপেন এন্ড, this is our open end of the closed organ pipe. Open end of the closed organ pipe. এই ওপেন এন্ডে কি করবো, আমরা ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোড তৈরি করবো, অর্থাৎ যে ম্যাক্সিমাম যে আমরা অর্থাৎ এখানে কি তৈরি করবো, এর ক্রেস্ট তৈরি করবো। টু বি স্পেসিফিক, আমরা এখানে কি করবো, ক্রেস্ট তৈরি করবো, এন্ড আমরা কি করবো, যে আমাদের যে
ক্লোজ এন্ড থাকবে সেখানে কি করবো অ্যাকচুয়ালি নোড তৈরি করবো, অর্থাৎ এখানে কি করবো নোড তৈরি করবো, অর্থাৎ এখানে কোনো আমাদের ওয়েবের যে পার্টিকেল গুলো থাকবে এই পয়েন্টে কি তাদের কোনো মোশন থাকবে না বা তাদের কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। তো আমরা কি ওপেন এন্ডে কি পাবো যে ডিসপ্লেসমেন্টের অ্যান্টি নোড পাবো, এন্ড ক্লোজ এন্ডে কি পাবো আমরা ডিসপ্লেসমেন্টের নোড পাবো। সিমিলারলি আমরা যদি প্রেসারের টাইমে মানে বলি তাহলে কি পাবো যে আমরা যেখানে ডিসপ্লেসমেন্টের অ্যান্টি নোড পাবো আমরা সেখানে কি প্রেসারের নোড পাবো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এন্ড প্রেসার এটা কি অ্যাকচুয়ালি অপোজিটলি কাজ করে, অর্থাৎ যেখানে ডিসপ্লেসমেন্টের আমরা অ্যান্টি নোড পাবো সেখানে প্রেসারের নোড পাবো, এন্ড সিমিলারলি যেখানে আমরা প্রেসারের অ্যান্টি নোড পাবো সেখানে আমরা ডিসপ্লেসমেন্টের নোড পাবো। তো আমরা কি করব এভাবে অ্যাকচুয়ালি আমাদের ডায়াগ্রামটা আঁকতে হয় যে হ্যাঁ একটা ওয়েব কি করে তৈরি একটা অর্গান পাইবে। তো আমরা কি করলাম যে ওপেন এন্ডে কি করলাম আমরা একটা অ্যান্টি নোড তৈরি করলাম এন্ড অ্যান্টি নোড থেকে স্টার্ট করলাম, এন্ড ক্লোজ এন্ডে গিয়ে আমরা কি করলাম সিমিলারলি সেটাকে নোডে অ্যাকচুয়ালি কনভার্ট করলাম। উপর থেকে একটা ওয়েব তৈরি করলাম এন্ড নিচ থেকে একটা ওয়েব তৈরি করলাম। এন্ড এই যদি আমি এবার কি করি ল্যামডা টার্মে অ্যাকচুয়ালি কি করি যে একটা পুরো যে ওয়েভ লেন্থের যে আমরা ডিসকাস করছিলাম এই পুরো ওয়েভ লেন্থে যদি আমি ডিসকাস করি তো এই পার্টটুকু অ্যাকচুয়ালি কতটা আমাদের ল্যামডার কতটা সেটা আমরা ডিসকাস করতে হবে। তো এখানে হচ্ছে কি যে অর্গান পাইপের যে লেন্থ সেটা হচ্ছে এল, সেখানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, এটা যদি আমি এই 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 যে আমাদের অর্ধেকটা একটা পার্ট আসে তৈরি হয়েছে ওয়েভের সেটা যদি আমি কমপ্লিট করি সেটা কত হবে, সেটার লেন্থ আমি যদি একবার ছবি এঁকে নিই সেটা হবে এভাবে গিয়ে এভাবে, এটা হবে কি আমাদের পুরোটা একটা ওয়েভ। তাহলে আমি যদি পুরোটা বলি তাহলে এইটুকু পার্ট কত আমাদের টোটাল হচ্ছে ল্যামডা, এখান থেকে এইটুকু এটা হচ্ছে ল্যামডা, তাহলে এটা হবে কত ল্যামডা বাই 4, এইটুকু হবে ল্যামডা বাই 4, এইটুকু হবে ল্যামডা বাই 4 এন্ড এটা হবে ল্যামডা বাই 4, অর্থাৎ টোটাল আমার তৈরি হবে চারটা ভাগে ভাগ হয়ে কি হবে ল্যামডা তৈরি হবে। অর্থাৎ আমাদের যে ক্লোজ অর্গান পাইপে যেটুকু ওয়েভ তৈরি হলো সেখানে ওয়েভ লেন্থের যে ওয়েভের যে পার্ট সেটা হচ্ছে কত ল্যামডা বাই 4, এন্ড এই ল্যামডা বাই 4 টা কি আমরা কি কার সাথে ইকুয়েট করতে পারি সেটা হচ্ছে লেন্থ অফ দা অর্গান পাইপ, অর্থাৎ এল ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ল্যামডা বাই 4, এটা হচ্ছে ফান্ডামেন্টাল আমাদের বেসিক্স। এল ইজ ইকুয়ালস টু লিখতে পারি আমরা ল্যামডা বাই 4, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়ালস কি লিখতে পারি আমরা 4l। এন্ড সিমিলারলি তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করি এই ক্ষেত্রে যে ওয়েভটা তৈরি হলো তার ক্লোজ অর্গান পাইপে যে ফ্রিকোয়েন্সি তৈরি লিখতে পারি সেটা হচ্ছে কি আমরা জানি যে v ইজ ইকুয়ালস টু f ল্যামডা, v ইজ ইকুয়ালস টু f ল্যামডা, অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা বা ওয়েভলেন্থ। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি v বাই ল্যামডা, তাহলে কি লিখলাম f ইজ ইকুয়ালস টু v বাই ল্যামডা। এন্ড সিমিলারলি ল্যামডার ভ্যালু আমরা কি জানি 4l, তাহলে v বাই 4l করলাম। এন্ড এই v বাই যে 4l আমরা পেলাম সেখানে এই যে v বাই 4l আমরা পেলাম সেটা হচ্ছে কি ফার্স্ট আমরা রেজোনেন্স হারমোনিকের কথা বলছি। হারমোনিক ব্যাপারটা কি আমাদের যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের হারমোনিক বা সমমেল। তো আমরা কি করছি এখন ফার্স্ট অ্যাকচুয়ালি ওয়েভটা তৈরি করেছি, ফার্স্ট এটি কন্ডিশন আমাদের তৈরি হতে পারে। এই ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের v বাই 4l ইজ ইকুয়ালস টু আমাদের f নট, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ আওয়ার ক্লোজ অর্গান পাইপ। ফান্ডামেন্টাল এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ আওয়ার v বাই 4l। এন্ড এর সিমিলারলি যখন এরপরে যখন আমরা এর রেজোনেন্স যে হারমোনিক্স এ আমরা কি করব যখন ওয়েভ ফর্ম তৈরি করব তখন কি করব এই v বাই 4l টার্মসেই আসবে, দ্যাট উইল বি ডিপেন্ডস অন যে এটা আমরা কোন অর্গান পাইপ ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করে ভেরিয়েশন আছে, সেটা আমরা এখনই দেখবো। তো আমরা কি যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ক্লোজ অর্গান পাইপ পেলাম সেটা হচ্ছে কত v বাই 4l, আমাদের এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কত v বাই 4l ইজ ইকুয়ালস টু আওয়ার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এন্ড সিমিলারলি আমরা যদি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পেলাম তাহলে এর পরে যদি আমরা হারমোনিক তৈরি করতে যাই তাহলে কেমন হবে, আমাদের ফার্স্ট গ্রাফটা পেয়েছিলাম এইটুকু অবধি, কি বলে আমাদের ফার্স্ট কনসিডারেশন ছিল এইটুকু অবধি। এন্ড সিমিলারলি যখন এর পরের আমরা কনসিডার করব তখন কি হবে জাস্ট আমাদের একটা লুপ বাড়িয়ে দিতে হবে। সেম আমাদের ক্লোজ অর্গান ওপেন অর্গান পাইপের ক্ষেত্রেও দেখবো যে আমরা জাস্ট খালি একটা লুপ বাড়িয়ে দেবো, অর্থাৎ এটাকে বলছি আমি আমাদের একটা লুপ বাড়িয়ে দেবো তাহলে আমাদের দ্বিতীয় হারমোনিক চলে আসবে। হারমোনিক মানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রিকোয়েন্সি তৈরি হলো এন্ড সেমলি আমরা যখন বাজাবো তখন আরেকটা যে দ্বিতীয় যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে
নিয়ারেস্ট যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড হারমোনিক। এরপরে তো এরপরে ক্ষেত্রে কি হবে যে আমরা এখন কি পেলাম যে তখন আমাদের এই অর্গান পাইপের যে লেন্থ ছিল সেটা কত ছিল λ/4। সিমিলারলি আমরা যদি এই ক্ষেত্রে যে আমাদের ওয়েভলেন্থটা বের করি, অর্থাৎ অর্গান পাইপের যে লেন্থটা ল্যামডার টার্মসে বের করি, তাহলে কি হবে, এটা হচ্ছে এই ভ্যালুটা কত হয়ে যাবে। আমরা যদি কমপ্লিট করি এটাকে, এটা কমপ্লিট করছি, এটা গিয়ে এটা, তাহলে কত এইটুকু পার্ট শুধু বাদ যাচ্ছে, অর্থাৎ ল্যামডা থেকে λ/4টা বাদ যাচ্ছে, অর্থাৎ 3 λ/4 পাচ্ছে। তাহলে এখানে কি L ইজ ইকুয়ালস টু লিখতে পারবো 3 λ/4, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে L ইজ ইকুয়ালস টু লিখতে পারবো 3 λ/4, এন্ড সিমিলারলি ল্যামডা ইজ ইকুয়ালস টু লিখতে পারবো ল্যামডা ইজ ইকুয়ালস টু 4L/3 বাই ফ্রিকোয়েন্সি। তাহলে লিখবো কত V/λ ইজ ইকুয়ালস টু 3V/4L ইজ ইকুয়ালস টু কত, তাহলে আমরা V/4L আমরা কি জানি f0, তাহলে এটা কত বলে 3f0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের থার্ড হারমোনিক। কথাটা মানে হলো যে আমরা যে এখানে ক্লোজড অর্গান পাইপে যে দ্বিতীয় ফ্রিকোয়েন্সিটা পেলাম, অর্থাৎ দ্বিতীয় যে ফ্রিকোয়েন্সিটা পেলাম সেটা কত, সেটা হচ্ছে 3f0, অর্থাৎ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 3 গুণ। কথাটা মানে হচ্ছে এর দ্বিগুণ কোনো হারমোনিক এক্সিস্ট করে না ক্লোজড অর্গান পাইপে। আমরা ফার্স্ট যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তারপরে যে আমরা ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে 3f0, অর্থাৎ 2f0 আমরা ক্লোজড অর্গান পাইপে পাবো না। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে থার্ড হারমোনিক। আমরা সিমিলারলি থার্ড হারমোনিক পরে পাবো 5 হারমোনিক, অর্থাৎ ক্লোজড অর্গান পাইপে কি আমাদের অড হারমোনিক তৈরি হয়, নট ইভেন হারমোনিক আমাদের ক্লোজড অর্গান পাইপে তৈরি হবে না। তো আমরা ক্লোজড অর্গান পাইপে কি ফার্স্ট হারমোনিক পাবো, সেকেন্ড হারমোনিক পাবো, থার্ড হারমোনিক পাবো, ফার্স্ট হারমোনিক পাবো, থার্ড হারমোনিক পাবো, ফিফথ হারমোনিক পাবো, সেভেন্থ পাবো, সো অন, আমাদের অড নাম্বারে যাবে। বাট আমাদের ক্লোজড অর্গান পাইপে কি আমাদের ইভেন বা যুগ্ম সংখ্যার যে আমাদের 2, 4, 6, 8 এই হারমোনিক আমরা পাবো না। তো আমাদের এখানে কি যে থার্ড হারমোনিক আমরা পাচ্ছি সেকেন্ডে, এন্ড এই যে ফার্স্ট হারমোনিকের পর অর্থাৎ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পর যে আমরা হারমোনিকটি পাবো সেটাকে বলা হয় আমাদের ওভারটোন। তো আমরা ফার্স্ট হারমোনিকের পরে কি পাচ্ছি, থার্ড হারমোনিক, এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ওভারটোন, যেটা হবে সেকেন্ড, অ্যাকচুয়ালি দ্বিতীয় নম্বরে যেটা আসবে সেটা হবে আমাদের ওভারটোন, সেখান থেকে ওভারটোন চালু। তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ওভারটোন হচ্ছে থার্ড হারমোনিক। সিমিলারলি আমরা যদি ওপেন অর্গান পাইপ ডিসকাস করি, ওপেন অর্গান পাইপে কি হচ্ছে, ওপেন অর্গান পাইপ হচ্ছে কি যে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে সিমিলারলি যদি আমরা গ্যাপটা করি, তাহলে অবভিয়াসলি আমরা কি দেখতে পাবো যে আমরা এই যে আমাদের ওপেন এন্ড দিয়ে অ্যান্টিনোড দিয়ে চালু করবো, এন্ড সিমিলারলি দ্বিতীয় পয়েন্ট ওপেন এন্ড থাকবে, তাহলে অবভিয়াসলি এটা ওপেন এন্ড হয়ে যাবে, ওপেন এন্ড অ্যান্টিনোড তৈরি করবো, এন্ড সিমিলারলি এভাবে অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড তৈরি করবো, এন্ড এই ভ্যালুটা আমরা কত, এটা হচ্ছে আমাদের কত λ/2। অবভিয়াসলি আমরা যদি কমপ্লিট করি এভাবে গিয়ে এটা হচ্ছে আমাদের, তাহলে এই পার্টটা আর এই পার্টটা বাদ যাবে, তাহলে এটা হবে আমাদের কত λ/2। তাহলে L ইজ ইকুয়ালস টু কত লিখবো আমরা, L ইজ ইকুয়ালস টু লিখবো λ/2, এখানে λ ইজ ইকুয়ালস টু 12 হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু V/λ বা V ইজ ইকুয়ালস টু F ইজ ইকুয়ালস টু কত V/12, এটা হবে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন অর্গান পাইপ। সিমিলারলি এর পরে হারমোনিক যদি আমরা ডিসকাস করি, আমরা কি করব, জাস্ট খালি একটা লুপ বাড়িয়ে দেবো, লেফটটা অবভিয়াসলি এখানে মিডলে হবে। এই লুপের ক্ষেত্রে কি হবে, আমরা যে এই লুপের ক্ষেত্রে আমরা ভিজি এই যে যদি আমরা ভালোভাবে দেখবো যে এখানে কতটা এই যে ওয়েভটা তৈরি হলো, এখানে এই যে ল্যামডা টার্মসে এই ওয়েভটার ভ্যালু কত সেটা অ্যাকচুয়ালি দেখতে পাবো যে আমরা এটা হচ্ছে আমাদের পুরো অ্যাকচুয়ালি একটা ল্যামডা, এটা হচ্ছে আমাদের একটা পুরো ল্যামডা। কথাটা মানে হলো যে আমি যদি কমপ্লিট করি, আমরা কি করি এভাবে এতটুকু হয়, জাস্ট খালি আমি এই পয়েন্ট থেকে চালু করলাম, এই পয়েন্ট থেকে চালু করে আবার ওখানে চলে এলাম, এটা হচ্ছে আমাদের একটা পুরো ল্যামডা। তো সেকেন্ড হারমোনিক ক্ষেত্রে আমাদের কি দেখা যাবে যে আমাদের ওপেন অর্গান পাইপে L ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা, তাহলে F ইজ ইকুয়ালস টু V/λ বা ইজ ইকুয়ালস টু V/L, এন্ড সিমিলারলি এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি উপর নিচে, এখানেও 2 করে দিলাম, এখানেও 2 করে দিলাম, এখানেও 2 করে দিলাম, তো V/12 ছিল, এটা কি এটা তো আমাদের, এটাই তো আমাদের ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন অর্গান পাইপ, এটা আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2f0 দেখতে 2f0 পেয়ে যাও। তো আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ অর্গান পাইপে আমরা সেকেন্ড হারমোনিক পাইনি, বাট আমরা ওপেন অর্গান পাইপে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড হারমোনিক পাচ্ছি, এন্ড
সিমিলারলি আমরা যে পরে যে যদি হারমোনিক ডিসকাস করি তখন দেখতে পাবো আমরা থার্ড হারমোনিকও পাচ্ছি, ফোর্থ হারমোনিকও পাচ্ছি। অর্থাৎ আমরা কি হবে যে আমাদের ক্লোজ অর্গান পাইপে আমাদের ফার্স্ট হারমোনিক থাকবে, সেকেন্ড হারমোনিক থাকবে, থার্ড হারমোনিক ফার্স্ট হারমোনিক থাকবে, থার্ড হারমোনিক থাকবে, ফিফথ হারমোনিক থাকবে, বাট আমাদের সেকেন্ড হারমোনিক এন্ড ফোর্থ হারমোনিক বা সিক্সথ হারমোনিক থাকবে না। বাট আমাদের যে ওপেন অর্গান পাইপে আমরা দেখতে পাবো যে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, ফোর্থ হারমোনিক সবগুলো হারমোনিক পাবো। বাট ক্লোজ অর্গান পাইপে আমরা ইভেন যে আমাদের হারমোনিক সেটা পাবো না। তো আমাদের সেকেন্ড যে হারমোনিক আমরা পেলাম 2F0, সেটা কি হবে আমাদের সেকেন্ড হারমোনিক এন্ড এটা হবে আমাদের ফার্স্ট টোন, ফার্স্ট ওভারটোন। আমরা ক্লোজ অর্গান পাইপে ফার্স্ট ওভারটোন পেয়েছিলাম 3, মানে যেটা থার্ড হারমোনিক, বাট আমাদের ওপেন অর্গান পাইপে আমাদের ফার্স্ট ওভারটোন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড হারমোনিক। তো সিমিলারলি আমাদের এখানে ফ্রিকোয়েন্সির অর্ডারটা হবে F0, 2F0, 3F0, 4F0। F0 এর ভ্যালু হচ্ছে কত V/12 এন্ড আমাদের ক্লোজ অর্গান পাইপে আমাদের F0 এর ভ্যালু হচ্ছে V/4L। এটা হচ্ছে আমাদের ক্লোজ অর্গান পাইপ এন্ড এটা হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপের ডিসকাশন। এরপর আমরা চলে যাবো, সেটা হচ্ছে আমাদের রেজোনেন্স স্ট্রিপ। রেজোনেন্স স্ট্রিপটা অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড বের করার জন্য আমাদের রেজোনেন্স স্ট্রিপটা কাজ। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। যে এখানে কি হয় যে আমরা করি যে একটা টিউব নিই, টিউবে ওয়াটার রাখা হয় এন্ড ওখানে আমরা একটা ফার্স্টে একটা মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি করি এন্ড ফান্ডামেন্টাল ওয়েভ ফর্ম তৈরি করি এন্ড সিমিলারলি সেকেন্ডে তারপরে এই ক্ষেত্রে কি করি আমরা যে আমাদের দ্বিতীয় যে হারমোনিক সেটা তৈরি করি। অর্থাৎ এখানে যে আমরা এইটুকু অবধি আমরা কি নিয়েছি ওয়াটার নিয়েছি এন্ড এখানে ফার্স্টে কি করেছি আমরা ফার্স্ট হারমোনিক বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি করতে দিয়েছি। এটা কি হবে এখানে যদি ওয়াটার আছে অবভিয়াসলি এটা একটা ক্লোজ এন্ডের মতো তৈরি করবে, অর্থাৎ ক্লোজ অর্গান পাইপের মতো তৈরি করবে ওয়েভ ফর্ম। এখানে হচ্ছে আমাদের ক্লোজ অর্গান পাইপ। সিমিলারলি যখন দ্বিতীয় হারমোনিক আমরা ডিসকাস করব পরবর্তী, তাহলে অবভিয়াসলি একটা লুপ, জাস্ট একটা লুপ বাড়িয়ে দেবো। অর্থাৎ এখানে গিয়ে এখানে কনভার্ট জাস্ট একটা লুপ বাড়িয়ে দেবো, লুপ বাড়িয়ে দিলাম। তাহলে এখানে কত হবে L1 এটা যদি L2 হয়, L1 আর L2 ভ্যালু তো আমরা জানবো। তাহলে কি হবে ফার্স্ট হবে কি যে ফার্স্টে আমরা লিখেছিলাম যে L = λ/4, এখানে কি লিখবো যে λ/4 = L1 প্লাস E। এটা হচ্ছে আমাদের কি এন্ড কারেকশন। অর্থাৎ আমরা যে এখানে আমরা যে টিউব যদি এ লাইন লেন্থ পর্যন্ত হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি ওয়েভটা অ্যাকচুয়ালি মানে রিয়েলিস্টিক ক্ষেত্রে কি হয় যে পুরো ওয়েভের মানে এন্ড অফ দি হয় না, তার বাইরে গিয়েও একটু তৈরি হয় ওয়েভের ফর্মটা। এখানে আমাদের এই ইটা নিতে হয়, সেটা হচ্ছে এন্ড কারেকশন। আমি লিখি এটা হচ্ছে আমাদের এন্ড কারেকশন, ই হচ্ছে আমাদের এন্ড কারেকশন এন্ড ই এর টার্মটা আমাদের কি ডায়ামিটার অফ টিউবের বা সাথে রিলেটেড হয়। ই = 0.3 ডি, ডি হচ্ছে ডায়ামিটার বা যেটা বলা হয় ব্যাস। ডায়ামিটার অফ দ্য টিউব। তো আমরা তাহলে কি ফার্স্ট হারমোনিক তৈরি করলাম ক্লোজ রেজোনেন্স টিউবে। অ্যাকচুয়ালি ক্লোজ অর্গান পাইপের কনসেপ্টটা আমরা ইউজ করলাম যে ফার্স্ট হারমোনিক তৈরি করলাম এন্ড সেকেন্ড হারমোনিক তৈরি করলাম। তাই ফার্স্টে পেলাম কি λ/4 = L1 + E, সেকেন্ডে পেলাম কি 3λ/4 = L2 + E। তাহলে কি করলাম জাস্ট কি করলাম যে আমরা L2 - এই ইকুয়েশন মাইনাস এই ইকুয়েশন করে দিলাম বা এই ইকুয়েশন মানে এই ইকুয়েশন করলাম। তাহলে কি 3λ/4 - λ/4, তাহলে এটা পেয়ে যাবো কত λ/2 = L2 - L1। এটা এটা থেকে যদি মাইনাস করি তাহলে এটা পাবো, তাহলে λ পাবো কত 2 × L2 - L1 এন্ড সিমিলারলি ভেলোসিটি যখন লিখবো v আমি লিখে দিচ্ছি ভালোভাবে, v পাবো কত 2 × F L2 - L1। এটা হচ্ছে আমাদের রেজোনেন্স টিউবের সাউন্ডের স্পিডের ইকুয়েশন, v = 2F × L2 - L1। এন্ড আমরা যে এন কারেকশন লিখছিলাম সেটা যদি আমরা লেন্থের টার্মে লিখতে যাই সেটা E = L2 - 3L1/2। আমরা এটা মনে রাখতে পারি কাজের ক্ষেত্রে। আমরা এটা দুটো ইকুয়েশন থেকে ইকুয়েট করে বের করতে পারি, তো আমরা সেটা আমরা ডিসকাস না করে E = L2 - 3L1/2 এটা আমরা মনে রাখবো ডিরেক্ট। তো আমরা এখন ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের অর্গান পাইপ। এবার আমাদের একটা সাউন্ড ওয়েভের একটা মেজর টপিক এন্ড খুব কনসেপচুয়াল টপিক, সেটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স অফ ওয়েভ। সেই ইন্টারফারেন্স অফ ওয়েভ আমরা মেজরলি বা ডিসকাস করি সেটা হচ্ছে আমাদের ওয়েভ অপটিক্স চ্যাপ্টারে।
সেখানে আমরা অ্যাকচুয়ালি সেম এখানে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলে সেম সেই চ্যাপ্টারে গিয়ে আমাদের ডাউট হবে না, সেই চ্যাপ্টারে আমাদের ইজি হয়ে যাবে। তো আমরা এই চ্যাপ্টারে যতটা পারবো আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো লেটস সি ইন্টারফারেন্স অফ ওয়েভ। ইন্টারফারেন্স অফ ওয়েভ কথার মানে হলো যে আমাদের জাস্ট কি দুটো, এতক্ষণ আমরা সিঙ্গেল একটা ওয়েভ নিয়ে ডিসকাস করছিলাম। ইন্টারফারেন্স অফ ওয়েভ, ইন্টারফারেন্স কথার মানে কি একটা লোক অন্যজনের ব্যাপারে ইন্টারফেয়ার করছে, মানে কি অন্যজনের সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক স্থাপন করছে বা অন্য কিছু করছে, ইন্টারফেয়ার করছে। তেমন মানে ইন্টারফারেন্স অফ ওয়েভ কথাটা মানে হলো যে দুটো ওয়েভের মিলন, দুটো ওয়েভের মিলনে কি হবে, আমরা যখন দুটো মানুষের মধ্যে মিলন হয় তখন কি হয়, আইদার দে উইল লাভ ইচ আদার অর দে উইল হেট ইচ আদার। তেমন ভাবে আমাদের ইন্টারফারেন্স অফ ওয়েভও সেম ঘটনা, যে তাদের মধ্যে একবার মিলন হবে, মানে অর্থাৎ একবার মানে অ্যাডিশন এর ব্যাপারটা আসবে, এন্ড একবার কি হবে সাবট্রাকশন ব্যাপারটা আসবে, অর্থাৎ ওদের মিলনের ফলে একবার কি হয় একটা পজিটিভ দিকে ভ্যালুটা যাবে, একবার কি হয় ভ্যালুটা নেগেটিভ দিকে যাবে। অর্থাৎ ইন্টারফারেন্স অফ ওয়েভ কথা মানে হলো যে দুটো ওয়েভের মধ্যে অ্যাকচুয়ালি যে মিলন বা অ্যাকুমুলেশন অফ টু ওয়েভস। তো আমরা যদি ডিসকাস করি যে সাপোজ আমাদের দুটো আমি ওয়েভ নিয়েছি, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার 1, সেটা হচ্ছে যার ইকুয়েশন হচ্ছে y1 = a1 sin omega t plus kx1, এন্ড সিমিলারলি আমরা দ্বিতীয় একটা ওয়েভ নিয়েছি, সেটা হচ্ছে y2 = a1 sin omega t plus kx2। এখানে দুটো ওয়েভের ইন্ডিভিজুয়ালি a1 আলাদা, অর্থাৎ অ্যামপ্লিটিউড আলাদা, তাদের ডিসপ্লেসমেন্টের এক্সটাও আলাদা। তো এরা যদি কি হয় যে আমাদের একসাথে মিলিত হয়, এন্ড ইফ দে আর ইন এ ফেজ, অর্থাৎ এদের যেহেতু এবার সাপোজ কি হলো যে এদের মধ্যে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে হ্যাঁ এদের মধ্যে কি ধরনের ইন্টারফারেন্স হচ্ছে। ইন্টারফারেন্স ইজ অফ টু টাইপস, একটা হচ্ছে আমাদের কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ মানে হচ্ছে যে এটা বাংলা আই থিঙ্ক গঠনমূলক ইন্টারফারেন্স বলা হয় একটাকে, এন্ড বা ব্যতিচার না বাধা। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা কি দেখতে পাবো যে এখানে কি হয় আমাদের পজিটিভ অ্যাকচুয়ালি ইফেক্ট আসবে, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম যে দুটো ওয়েভ মিলার ফলে কি হলো এদের যে অ্যামপ্লিটিউড কি হবে, যে ইনিশিয়ালি এদের ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড ছিল, বাট এরা যখন কি হলো ম্যাচ করে গেল তখন কি দেখা যাচ্ছে এদের সমষ্টির ফলে যে অ্যামপ্লিটিউড হলো সেটা হলো এতটা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এতটা ছিল, বাট এদের ইন্টারফারেন্সের ফলে এদের অ্যামপ্লিটিউড বের হয়ে গেল এতটা। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কনসেপ্ট। এন্ড সিমিলারলি আমরা যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কনসিডার করি তখন দেখবো আমাদের অ্যামপ্লিটিউডটা কমে যাবে, আরো এদের ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড আরো কমে যাবে। তো আমরা যদি তাহলে কি করি যে দুটো ওয়েভকে অ্যাকচুয়ালি কি হয় যে এদের সমষ্টিটাই হচ্ছে আমাদের ইন্টারফারেন্সের কনসেপ্ট। তো আমরা ওয়াই নেট, এই যে আমরা এই একটা ইন্ডিভিজুয়ালের ফলে একটা রেজাল্টেন্ট যে আমরা কি ওয়েভ পেলাম, সেই ওয়েভের কি যদি আমরা ওয়াই নেট লিখতে যাই সেটা কি হবে ওয়াই নেট = হবে y1 + y2, বা সেটা কত হবে যে a1 sin omega t plus kx1 plus a2 sin omega t plus kx2। দুটো ওয়েভের ইন্ডিভিজুয়াল আমরা কি করলাম অ্যাড করে দিলাম। সিমিলারলি তাহলে এটা যদি আমরা শর্ট ফর্মে করি, ওয়েভ ইকুয়েশনের ফর্মে করি, সেটা হবে y net = a sin omega t plus theta। a net y net = a net sin omega t plus theta। এখানে a নেটটা কি এন্ড ওমেগা টি আমরা জানতাম, থিটাটা কি। তো থিটাটা হচ্ছে কি আমাদের যে আমরা tan থিটা, বা এটা যদি আমরা ওই ফর্মে লিখি বা ভেক্টর ফর্মে লিখি, এটা আমরা ভেক্টর ফর্মে করতে যাই পারি। এটা সাপোজ এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের কি, এই দুটো হচ্ছে আমাদের ওয়েভ, এন্ড এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা, এন্ড এদের রেজাল্টেন্ট হচ্ছে আমাদের কত, সরি এটা হচ্ছে a1 বা a2 আমাদের অ্যামপ্লিটিউড, a1 এন্ড a2 অ্যামপ্লিটিউড এরা কি হবে ভেক্টরে গেলে অ্যাড হবে, এন্ড এদের মধ্যে এটা হবে এদের রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্ট এর হচ্ছে a1 এর থেকে অ্যাঙ্গেল হবে সেটা হবে আমাদের কত পাই, সরি থিটা। আমাদের রেজাল্টেন্ট এটা হবে আমাদের কত a net, এন্ড a netটা কি হবে আমাদের a1 a2 ভেক্টর রেজাল্টেন্ট। a net হবে আমাদের কি a1 and a2 ভেক্টর রেজাল্টেন্ট, এন্ড এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে আমাদের কত, সেটা আমাদের হবে ফাই।
a1 and a2 এর মধ্যে অ্যাঙ্গেল হবে phi and a1 and a net অর্থাৎ ইন্ডিভিজুয়াল a1 and আমাদের যে রিয়ালট্যান্ট অ্যামপ্লিটিউড তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে থিটা। তো এই থিটাটাকে আমরা লিখতে পারি যে tan থিটা অ্যাকচুয়ালি থেকে আমরা এই tan এর ফাংশন থেকে আমরা থিটার ভ্যালুটা পাই, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু a2 sin phi বাই a1 cos phi, a1 প্লাস a2 cos phi। এখানে phi-টাকে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, phi লিখতে পারি phi ইকুয়ালস টু 2 pi by lambda into x2 minus x1, phi ইকুয়ালস টু লিখতে পারি 2 pi by lambda into x2 minus x1। এগুলো আমাদের অ্যাকচুয়ালি প্রপার ক্লাসে অ্যাকচুয়ালি ডিসকাস করতে হয়, বাট আমরা অন শর্ট ক্লাসে এগুলো ডিসকাস করে পাচ্ছি না। তো এখানে আমরা y net এর ভ্যালু লিখেছিলাম, y net is equals to a net into sin omega t plus theta। এখানে থিটা হচ্ছে কত, tan theta, এই থিটাকে আমি কি লিখি tan ফাংশন লিখতে পারি, সেটা হচ্ছে tan theta is equals to a2 sin phi by a1 plus a2 cos phi। এখানে phi টা হচ্ছে আমাদের কি 2 pi by lambda into x2 minus x1, এই phi টা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স, এই টার্মটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। তো phi is equals to 2 pi by lambda into x2 minus x1 and a net এর ভ্যালুটা আমি যদি লিখি তাহলে a net হবে কত, আমাদের ভেক্টরিক্যালি অ্যাকচুয়ালি a1 and a2 অ্যাড হবে and ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত phi, তাহলে a net is equals to কত হবে a1 স্কয়ার, সরি a net এর স্কয়ার with the root under sign, a net is equals to কত হবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। আমরা ভেক্টর চ্যাপ্টারে এটা বলেছিলাম যে দুটো ভেক্টর রিজাল্ট্যান্ট এর ইকুয়েশন সেটা হয় কত, যে এইভাবে আছে যে রিজাল্ট্যান্ট ভেক্টর ইজ ইকুয়ালস টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। এন্ড এটা যদি আমরা কি বলেছিলাম যে I প্রপোর্শনাল টু a স্কয়ার, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। তাহলে সিমিলারলি ওইভাবে যদি আমরা লিখতে যাই ইন্টেন্সিটি নামে, তাহলে সেটা হয়ে যাবে I net is equals to I1 plus I2 plus 2 into root I1 root I2 cos phi। এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটির ফর্মুলা। বক্স দিয়ে ঘিরে দিচ্ছি, আমাদের এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এখানে প্রত্যেকটা ইকুয়েশন অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইকুয়েশনই আমাদের এই চ্যাপ্টারে এই এর মধ্যে ইম্পর্টেন্ট। তো আমরা a net is equals to পেলাম কত, a net is equals to হচ্ছে আমাদের root under a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। এবার হচ্ছে কি আমাদের, আমরা যখন ডিসকাস করেছিলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ দুটো ওয়েভের যখন মিলন হচ্ছে তখন তারা যদি একটা ফেজে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ফেজে থাকে, একই ফেজে থাকে, তাহলে তাদের মধ্যে যে রিজাল্ট্যান্ট a net তৈরি হবে সেটার একটা কি হয় পজিটিভ দেখা যাবে, অর্থাৎ যে ইনিশিয়ালি যে ইন্ডিভিজুয়াল যে এদের অ্যামপ্লিটিউড ছিল তার থেকে বেশি অ্যামপ্লিটিউড তৈরি হবে সমষ্টির ফলে বা সামেশনের ফলে। এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হবে, যে দুটো ওয়েভ যখন মিলে হবে, অর্থাৎ এরা যদি এরা অ্যাকচুয়ালি কি হয় যে আউট অফ ফেজ হয়, সেক্ষেত্রে কি হয় যে আমাদের a net এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে যাবে। অর্থাৎ এই যে আমাদের a net is equals to root under a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi, এখানে অ্যাকচুয়ালি আমাদের a net টা ডিপেন্ড করে এই cos phi টার্মের উপরে। অর্থাৎ এই phi ভ্যালু বা ফেজ ডিফারেন্স যদি আমাদের কি হয় যে আমাদের অ্যাকচুয়ালি cos এর ভ্যালু পজিটিভ কখন আসে, cos এর ভ্যালু পজিটিভ আসে আইদার that will be in 0 to 90 degree or 90 to 180 degree, all sine tan or sorry either that will be in 0 to 90 degree and 270 degree to 360 degree। তো আমাদের এটা যদি 0 to 90 ডিগ্রির মধ্যে থাকে phi এর ভ্যালু, তাহলে কি হবে আমাদের a net এর ভ্যালু পজিটিভ আসবে। এন্ড যদি আমাদের 0 to 90 ডিগ্রির বেশি থাকে, অর্থাৎ 90 to 120 ডিগ্রি বা 90 to 150 ডিগ্রি বা 270 ডিগ্রি হয়, তাহলে তখন কি হবে আমাদের cos phi এর ভ্যালু কমে, মানে অ্যাকচুয়ালি a net এর ভ্যালু কমে যাবে, কারণ cos phi আলটিমেটলি কি করবে একটা নেগেটিভ ভ্যালু প্রোভাইড করবে। তো এই cos phi এর ভ্যালু
যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এ নেটটা আমাদের বেড়ে যাবে, এন্ড cos phi এর ভ্যালু যদি নেগেটিভ হয় আমাদের এ নেটের ভ্যালু কমে যাবে, বা phi এর ভ্যালু যদি 0 to 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এ নেটের ভ্যালু বেড়ে যাবে, যেটা হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলছি ইন ফেজ। এন্ড যদি আমাদের phi এর ভ্যালু 0 to 90 ডিগ্রি না হয়, অন্য কিছু হয় আদার দ্যান 270 to 360 ডিগ্রি, তাহলে আমাদের এ নেটের ভ্যালু কি হবে, যে আমাদের কমে যাবে। তো কনস্ট্রাকটিভ ফেজে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে হয় কোনটাকে বললাম, যেখানে আমাদের কি হবে, এই নেটটা বেরিয়ে, অর্থাৎ এই যে আমরা কি, যে আমাদের এখানে ওয়েভ নাম্বার 1 হচ্ছে হোয়াইট ওয়েভ, দ্বিতীয় ওয়েভ হচ্ছে আমাদের ইয়েলো কালার যে ওয়েভ। এদের ক্ষেত্রে যে আমাদের কি দেখতে পাচ্ছি এরা, যে আমাদের এই নেটের একটা বেশি মানে পজিটিভ দেখতে পাবো, অর্থাৎ এই নেট বেড়ে যাবে। এই নেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি দেখতে হবে, আমাদের গ্রিন ওয়েভটা হচ্ছে আমাদের রিজাল্ট্যান্ট ওয়েভ। সিমিলারলি আমরা যদি ডিস্ট্রাকটিভ ওয়েভ ইন্টারফারেন্স দেখি, সেখানে ইয়েলোটা হচ্ছে যে আমাদের নরমাল ওয়েভ, হোয়াইটটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ, ফার্স্ট ওয়েভ হচ্ছে ইয়েলো, সেকেন্ড ওয়েভ হচ্ছে হোয়াইট। এই দুটোর ক্ষেত্রে কি এরা কি হচ্ছে আউট অফ ফেজ মিলিত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এরা একই ভাবে যাচ্ছে, বাট ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এরা অপোজিটলি যাচ্ছে, অপোজিটলি সবসময়, অর্থাৎ এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, অর্থাৎ যেটা হচ্ছে আউট অফ ফেজ আছে, অর্থাৎ 0 to 90 ডিগ্রি নেই। তো সেক্ষেত্রে কি হবে, এদের যে রিজাল্ট্যান্ট সেটা দেখাবো, আমরা দেখতে পাবো আমরা এরা অ্যাকচুয়ালি লিনিয়ারলি যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো এখানে কি হয়েছে, অ্যামপ্লিটিউড ইজ ডিক্রিজড ইন কেস অফ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এন্ড অ্যামপ্লিটিউড ইজ ইনক্রিজড ইন কেস অফ আওয়ার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আমাদের কি হয়, যে আমাদের এ নেট বা আই নেটের ভ্যালু ম্যাক্সিমাম হয়, এন্ড আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এ নেট বা আই নেট ভ্যালু মিনিমাম হয়, দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাচ জিরোর কাছাকাছি হয়। এন্ড এ নেটের ভ্যালু কি হয়, যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে a1 প্লাস a2 এর স্কয়ার, বা যেটা আমরা এখানে cos phi এর ভ্যালু জাস্ট আমরা কি করব, যে 0 ডিগ্রি পুট করে দেব, cos 0 ডিগ্রি, সরি এখানে আমরা কি করব, cos phi এর ভ্যালু অ্যাকচুয়ালি কি করব 90 ডিগ্রি পুট করে দেব, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা এখানে কি করব, cos phi এর ভ্যালু অ্যাকচুয়ালি কি করি, ক্ষেত্রে phi ইকুয়ালস টু 90 ডিগ্রি পুট করব জাস্ট, এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি করব, যে ক্ষেত্রে cos phi এর ভ্যালু, সরি এন্ড এখানে phi এর ভ্যালু কি করব আমরা, that is our, সরি এখানে আমরা phi এর cos phi এর ভ্যালু কি করব 1 পুট করব, এন্ড এখানে cos phi এর ভ্যালু -1, তাহলে আমাদের ডিস্ট্রাকটিভ এন্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কনসেপ্ট চলে আসবে। তো এখানে যদি আমরা cos phi এর ভ্যালু 1 বসাই, তাহলে কি a net is equal to a1 plus a2 স্কয়ার চলে আসবে। সিমিলারলি i net এর ভ্যালু হবে i not is equal to root under i1 plus i2 এর স্কয়ার, এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে a not is equal to হয়ে যাবে a not square is equal to a1 minus a2 স্কয়ার, কারণ আমরা cos phi এর ভ্যালু -1 বসিয়েছি, তাহলে a minus b এর স্কয়ারের ফর্মুলা পড়ে যাবে, এন্ড i net এর ভ্যালু হয়ে যাবে root under i1 minus i2 এর স্কয়ার, যেহেতু i proportional to a স্কয়ার। এন্ড এখানে তাহলে phi এর ভ্যালু আমাদের কি হবে, phi এর ভ্যালু এন্ড ডেল্টা x, বা phi টা কি হচ্ছে আমাদের, phi টা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স, এন্ড ডেল্টা x টা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। তো এখানে phi ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের phi এর ভ্যালুটা কত আসবে আমাদের, either that will be our 0 degree, 2 pi radian, 0 radian, 2 pi radian, 4 pi radian, 6 pi radian, অর্থাৎ 2n pi এই টার্মে যদি আমাদের phi এর ভ্যালু থাকে সেটা হবে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এন্ড যদি 2n plus 1 pi এই টার্মে থাকে সেটা হবে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমি যদি একটু বলি 2n pi এর ভ্যালুটা হচ্ছে, সাপোজ আমি কি বললাম n এর ভ্যালু 1 বসালাম, অর্থাৎ 2 pi যদি আমাদের কি, যে আমাদের কোন দুটো এর মধ্যে ফেজ ডিফারেন্স দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো, তাহলে আমরা বলবো কি সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। এন্ড আমরা যদি কি করি, যে আমরা n এর ভ্যালু জাস্ট সাপোজ এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি করলাম, যে 1 বসালাম বা 0 ই বসালাম, তাহলে যদি আমরা কি করি, যে n এর ভ্যালু যদি odd বসে তাহলে কত হবে 2 into 1 বা 2 plus 1 into pi, তাহলে কত হবে 3 pi। 3 pi যদি আমরা যদি কোনো দুটো এর মধ্যে ফেজ ডিফারেন্স দেখতে পাই 3 pi, তাহলে আমরা বলবো সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। সিমিলারলি আমরা যদি সেটাকে আমাদের ডেল্টা x এর টার্মে লিখি, ডেল্টা x বা পাথ ডিফারেন্স টার্মে লিখি, সেটা হবে n ল্যামডার সাথে রিলেটেড, অর্থাৎ n এর ভ্যালু কি করব আমরা জাস্ট সাপোজ বলছি যে ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে আমরা n এর ভ্যালু কত বসাবো আমাদের হচ্ছে ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অ্যাকচুয়ালি এটা
স্টার্ট হয় 0 থেকে। তো আমাদের ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি করবে, আমাদের অ্যাকচুয়ালি 0 তৈরি হবে। তো ফার্স্ট এর ক্ষেত্রে আমরা n এর ভ্যালু অ্যাকচুয়ালি বসাবো 0। আমাদের ডেল্টা x এর ভ্যালু ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হবে, যে আমরা বলছি যে ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর্থাৎ n এর ভ্যালু আমরা বসাবো 1, বাট অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের 1 ব্যাস বসাতে হয় না। অ্যাকচুয়ালি আমাদের এই যে সিরিজটা এটা 0 থেকে স্টার্ট হয়, অর্থাৎ ফার্স্ট হয় 0 থেকে, অর্থাৎ ফার্স্ট ভ্যালুটা হবে 0 থেকে, অর্থাৎ আমাদের n এর ভ্যালু 0 থেকে বসাতে হবে। এখানে n এর ভ্যালুটা n is equals to 0, 1, 2, 3, অর্থাৎ এর ভ্যালু আমাদের 0 থেকে স্টার্ট হবে। অর্থাৎ আমরা যদি ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলি, তাহলে আমাদের ফার্স্ট n এর ভ্যালু বসাতে হবে 0, সেকেন্ড বসাতে হবে 1, থার্ড বসাতে হবে 2। এন্ড আমরা যদি ডেল্টা x ইন কেস অফ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলি, সেখানে আমাদের কি হবে, যে আমাদের ফার্স্ট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলছি, এখানে আমরা কি করব, n এর ভ্যালু বসাবো কত, 0, ফার্স্ট হচ্ছে 0, তাহলে কত হবে, সেটাও সিমিলারলি কত হবে, n এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কত হবে 2n + 1, এখানে n এর ভ্যালু তো 0, তাহলে 1, তাহলে λ/2 ফার্স্ট হয়ে যাবে আমাদের λ/2। n এর ভ্যালু এখানে = 0, 1, 2, 3 এভাবে বসাও। সেকেন্ড যদি আমরা বসাই সেটা হবে কত, সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি হবে, যে সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি করব, বসাবো 1, বা ফার্স্টের ক্ষেত্রে আমরা যে আমাদের ফার্স্ট ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর ক্ষেত্রে আমরা n এর ভ্যালু বসাবো 0, এন্ড সেকেন্ডের ক্ষেত্রে বসাবো 1, সেটা হবে কত, যে n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে কত হবে, যে 2 * 1 + 1, বা অর্থাৎ 3 * λ/2, সেটা হবে 3 λ/2, সেটা হবে সেকেন্ড। তো এন্ড সিমিলারলি এটা অ্যাকচুয়ালি λ/2 এর ওয়ার্ড ফাংশনে চলে যাবে, সেটা হচ্ছে λ/2, 3 λ/2, 5 λ/2, সিমিলারলি এন্ড 7 λ/2, 9 λ/2, যে কোনো আমাদের ওয়ার্ড সিরিজে চলে যাবে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এন্ড ইভেন্ট সিরিজ যাবে, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো we have discussed our interference pattern, এবার আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের বিটস। তো বিটসটা কি, আমরা এতক্ষণ কি করলাম, যে আমাদের ইন্টারফারেন্স যে ডিসকাস করলাম, সেটা ইন্টারফারেন্স আমরা কি দেখলাম, যে দুটো ওয়েভ আছে। অ্যাকচুয়ালি আমরা বিটস ডিসকাস করার আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কোহেরেন্ট সোর্স কি। কোহেরেন্ট সোর্স কথাটা মানে হলো, কোহেরেন্ট সোর্স কথাটা মানে হলো যে ইফ টু সোর্স হ্যাভ ফ্রিকোয়েন্সি সেম, অর্থাৎ দুটো সোর্সের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি সেম হয় সেটা হচ্ছে আমাদের কোহেরেন্ট সোর্স, এন্ড যদি দুটো সোর্সের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম না হয় সেটা হচ্ছে ইনকোহেরেন্ট সোর্স। অর্থাৎ আমরা যে ইন্টারফারেন্স ডিসকাস করলাম সেখানে ওমেগা টি টা নিয়েছি, ওমেগা হচ্ছে 2πf, অবভিয়াসলি দুটো ক্ষেত্রে কি করেছিলাম, আমরা ওমেগা নিয়েছিলাম, অর্থাৎ দুটো ওয়েভের ক্ষেত্রেই আমরা কি করেছিলাম, যে ফ্রিকোয়েন্সি সেম নিয়েছিলাম। ফ্রিকোয়েন্সি সেম দুটো ওয়েভের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের কোহেরেন্ট সোর্স। এন্ড যদি আমাদের দুটো সোর্সের মধ্যে ফ্রিকোয়েন্সি আলাদা হতো, অর্থাৎ আমরা ইকুয়েশন 1 এ যদি আমরা ওমেগা 1 এন্ড ইকুয়েশন 2 এ যদি আমরা ওমেগা 2 ইউজ করতাম, তাহলে কি হতো, ওদের ফ্রিকোয়েন্সি আলাদা হতো। যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা, সেজন্য আমরা সেটাকে বলতাম যে দে উইল বি ইনকোহেরেন্ট সোর্স। বাট আমরা ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি করলাম, যে কোহেরেন্ট সোর্স ইউজ করেছিলাম। বাট বিটস এর ক্ষেত্রে আমরা কি হয়, যে আমাদের ইনকোহেরেন্ট সোর্স ইউজ করতে হয়। ইনকোহেরেন্ট সোর্স কথার মানে হলো যে দুটো সোর্স হ্যাভিং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। কোহেরেন্ট সোর্স frequency same, incoherent source different frequency। তো আমাদের কি দেখতে পেলাম, যে কোহেরেন্ট সোর্সটা আমাদের কাজে লাগবে কোথায়, ইন্টারফারেন্স অফ ওয়েভ। বাট আমাদের বিটস এর ক্ষেত্রে কাজে লাগবে কি, ইনকোহেরেন্ট সোর্স, অর্থাৎ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সোর্স। অর্থাৎ বিটস কে আমরা বলা হচ্ছে এটাও একটা ইজ এ টাইপ অফ ইন্টারফারেন্স। কথা মানে হলো যে ইন্টারফারেন্স অফ ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার দ্যাট উইল প্রডিউস আওয়ার বিটস। যদি দুটো সোর্সের মধ্যে কি হয়, যে ফ্রিকোয়েন্সি কিছুটা ডিফারেন্স হয়, তাহলে সেখানে কি আমাদের বিটস তৈরি হয়। তো আমি কি যদি ডিসকাস করি, সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের সোর্স 1, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি f1,
এন্ড সোর্স 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের f2, তাহলে এদের মধ্যে যে বিট ফ্রিকোয়েন্সি বা ডেল্টা এফ হয় সেটা হচ্ছে এদের মধ্যে সাবট্রাকশন, অর্থাৎ এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের বিট ফ্রিকোয়েন্সি, দ্যাট উইল বি আওয়ার f1 মাইনাস f2। এটা হচ্ছে আমাদের সোজা সাপটা আমাদের বিট ফ্রিকোয়েন্সির কনসেপ্ট বা ইকুয়েশন। বাট আমাদের বিট ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আমাদের যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় তার উপর ডিপেন্ড করে আমাদের কোশ্চেনগুলো ফ্রেম হয়। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা টিউনিং ফর্ক, এটা হচ্ছে আমাদের টিউনিং ফর্ক। এই টিউনিং ফর্ক উপরে যে পার্টটা ইউ শেপ যেটা বলা হয় প্রংস বা যেটা হচ্ছে আমাদের বাহু। এবার হচ্ছে আমাদের যদি আমরা এই প্রংসে ওয়াক্সিং করি, ওয়াক্সিং মানে হচ্ছে আমরা এখানে জাস্ট এটা মোমের প্রলেপ দিয়ে দিলাম, অর্থাৎ এটা ভারী হয়ে গেল। অর্থাৎ আগে যেটা ওই টিউনিং উপরে পার্টটা যতটা স্মুথলি চলাফেরা করছিল, এই মোশনটা কি হবে, আমরা যদি ভারী করে দিই অবভিয়াসলি কমে যাবে, ভারী বস্তুর অবভিয়াসলি ভেলোসিটি কমে যাবে বা ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, ওয়াক্সিং এর ক্ষেত্রে কি হয় আমাদের যে ফ্রিকোয়েন্সি কমে যায়। ওয়াক্সিং মানে হচ্ছে আমাদের প্রলেপ দেওয়া, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কমে যাবে। সিমিলারলি আমরা যদি এখানে ফাইলিং করি, ইট ইজ নট ফিলিং, ইট ইজ আওয়ার ফাইলিং। কথাটা মানে হচ্ছে আমরা এর যে আমাদের টিউনিং ফর্কের যে প্রংস গুলো ছিল সেই প্রংস গুলো কি করলাম, আমরা ছিলে দিলাম বা তার যে সার্ফেস এরিয়া ছিল সেটা কমিয়ে দিলাম বা ওটাকে একটু ঘষে দিলাম, তাহলে কি ওটা পাতলা হয়ে যাবে আমাদের বাহুটা বা প্রংসটা। ইট ইজ নট আবারও বলছি, ইট ইজ নট ফিলিং, ইট ইজ ফাইলিং। কথার মানে হচ্ছে আমরা আরো পাতলা করে দিলাম সেই টিউনিং ফর্কটাকে। যদি পাতলা করে দিই তাহলে কি হবে, তাদের মধ্যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, এর মুভমেন্ট আরো বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। এই রিলেটেড কোশ্চেন আমরা অ্যাকচুয়ালি আমাদের যে এক্সাম্পল গুলো আমরা নিয়ে এসি কোশ্চেনে সেগুলোতে আমরা দেখতে পাবো। তো ফাইনালি উই at our last topic, সেটা হচ্ছে আমাদের ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্ট কথাটার মানে হচ্ছে যে আমাদের ডপলার ইফেক্ট কি হয়, ডপলার ইফেক্ট ব্যাপারটা হচ্ছে যখন আমরা অ্যাকচুয়ালি তোমরা দেখে থাকবে যে আমরা যদি স্টেশনে দাঁড়িয়ে থাকি তখন কি হয়, যে স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আমাদের যে স্টেশনে, সাপোজ তুমি একটা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেন আসছে, তো ট্রেনটা যে আসছে তুমি যে শুনতে পাচ্ছ একটা সাউন্ড, এখানে যে টু বি ডিসকাসড সেখানে হচ্ছে যে আমাদের ডপলার ইফেক্ট কি হয়, যে দুটো সোর্সের আমাদের অ্যাকচুয়ালি আমরা একটা সাপোজ একটা সোর্স আছে আমাদের যে একটা সাউন্ড তৈরি করছে, তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, সে একটা সাউন্ড তৈরি করছে, এন্ড একটা ওই আমাদের লিসনার আছে বা অবজারভার আছে, যেটাকে লিসনার বা অবজারভার বলি, সে কি করছে, সে সাউন্ডটা শুনছে। এটা আমরা নর্মালি জাস্ট আছে যে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি, পাশে একটা স্পিকারে সাউন্ড হচ্ছে, আমি শুনছি, সে শুনছে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমাদের যদি সাপোজ কি হচ্ছে যে আমাদের সোর্স যে আছে সে মুভ করছে, অর্থাৎ একটা সাউন্ড সিস্টেম আছে, সেটা একটা গাড়িতে আছে, সেই সাউন্ডটা কি হচ্ছে আমার থেকে দূরে চলে যাচ্ছে, এন্ড আমি দাঁড়িয়ে আছি। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে যদি আইদার আমাদের সোর্স বা আমাদের যে অবজারভার তাদের মধ্যে যদি কোনো মোশন দেখা যায়, তাহলে কি হবে, আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই সেখানে অ্যাকচুয়ালি আমাদের ডপলার ইফেক্ট যে কনসেপ্ট সেটা তৈরি হয়। এই ডপলার ইফেক্ট কনসেপ্ট মানে অর্থাৎ সেখানে আমাদের স্লাইটলি যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল, সেখানে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখা যায়। অর্থাৎ সেটা আমরা কি করি, আমাদের ট্রেনের সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাই যে আমরা যখন স্টেশনে দাঁড়িয়ে থাকি তখন কি হয়, যে আমাদের ট্রেনটা যে আসে তখন কি হয়, আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা চেঞ্জ দেখা যায়, কারণ আমাদের যে সোর্স অর্থাৎ যে ট্রেন যে সোর্স তার মধ্যে কি একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটার মধ্যে জন্য কি হয়, আমাদের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তার মধ্যে একটা চেঞ্জ দেখা যায়, দ্যাট ইজ আওয়ার অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। এই আমরা কি হয়, যে আমাদের এই ডপলার ইফেক্ট হিসেবে চারটা কন্ডিশনে আমাদের একটু ডিসকাস করতে হয়। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের সোর্স এন্ড এটা হচ্ছে আমাদের অবজারভার। এই অবজারভার মধ্যে চারটা অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশন তৈরি হয়। সেটা হচ্ছে সাপোজ কি হচ্ছে, যে আমাদের কন্ডিশন নাম্বার 1 সেটা হচ্ছে যে সাপোজ সোর্স এন্ড অবজারভার দুটো পাশাপাশি আসছে। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে সাপোজ যে এরা একে অপরের দূরে যাচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2। থার্ড কন্ডিশন হচ্ছে আমাদের কি, যে সাপোজ সোর্সটা অবজারভারের কাছে আসার চেষ্টা করছে, বাট অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 3। এন্ড কন্ডিশন নাম্বার 4 হচ্ছে যে সাপোজ সোর্স অবজারভারটা সোর্সের দিকে আসার চেষ্টা করছে, বাট সোর্স কি করছে, অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে। এই কন্ডিশন এন্ড এই কন্ডিশন সেম না, কারণ হচ্ছে সোর্স
অবজারভারের কাছে যাওয়ার চেষ্টা করছে, এখানে অবজারভার দূরে চলে যাচ্ছে, বাট এখানে কি হচ্ছে অবজারভার সোর্সের দিকে যাওয়ার চেষ্টা করছে এন্ড সোর্স অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে। সোর্স কন্ডিশন নাম্বার 3 and 4 দেখতে সিমিলারলি মনে হলো, এটা দুটো আলাদা। তো আমরা কি করব, এই ফ্রিকোয়েন্সিটাকে একটাই ফর্মুলার মাধ্যমে মনে রাখবো এন্ড সেটাই হবে আমরা চারটা কন্ডিশনে সেটা অ্যাপ্লাই করব। সেটা আছে কেমন, আমরা লিখবো কি, আমাদের যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বা চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি সেটা আছে এফ ড্যাশ, এই এফ ড্যাশ লিখবো যে এফ নট ইনটু ভি প্লাস মাইনাস ভি নট বাই ভি প্লাস মাইনাস ভিএস, বা আমি যদি এখানে লিখে দিলাম, জাস্ট আমি যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করব, এই প্লাস মাইনাসটা রাখবো না। আমরা ফার্স্টে কি করব, এই টার্মে কি করব, আমরা অ্যাকচুয়ালি যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই টার্মে অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশনটা লিখবো, যে ফার্স্টে আমরা লিখবো যে কত, যে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ নট ইনটু ভি বাই ভি, সাইনটা আমরা রাখবো না, ভি নট বাই ভিএস বা ভি জিরো বাই ভিএস। এই ভি জিরোটা সবসময় কি হবে, উপরে থাকবে, ভি জিরোটা নিচে থাকবে না, ভিএস টা নিচে থাকবে, ভি ওটা উপরে, অর্থাৎ অবজারভারের যে ভেলোসিটি সেটা উপরে থাকবে, সোর্সের যে ভেলোসিটি সেটা সবসময় নিচে থাকবে। এবার এদের মধ্যে সাইনটা সেটা ডিপেন্ড করবে আমাদের কন্ডিশনের উপরে। কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন বলছে কি, ফার্স্ট কন্ডিশন আমাদের বলছে যে আমাদের সোর্স এন্ড অবজারভার কাছে আসার চেষ্টা করছে, অর্থাৎ সোর্স চাইছে যে আমাদের অবজারভার সাউন্ডটা শুনুক, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ুক। তাহলে কি অবজারভারের ক্ষেত্রে আমরা কি করবো, যে ফ্রিকোয়েন্সি কি করবো বাড়াতে যদি চাই, তাহলে অবজারভারের এই ভ্যালুটা আমি এফ ড্যাশ এর ভ্যালুটা যদি বাড়াতে চাই, তাহলে কি করবো, এফ ড্যাশ এর ভ্যালু যদি এখানে আমি পজিটিভ দিই, তাহলে কি হবে, ভি প্লাস ভি নট এই ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে ভি প্লাস ভি নট ভ্যালুটা বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি এফ ড্যাশ এর ভ্যালু বেড়ে যাবে। সিমিলারলি আমাদের কি করছে, সোর্স যে আছে, সোর্স কি করছে, এ শোনাতে চাইছে, তাহলে কি করবে, আমরা যদি নমিনেটর কি হয় যত পজিটিভ বাড়ে এন্ড ডিনোমিনেটর যত কমে, তখনই না আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা থাকে সেটা বাড়ে। তো আমাদের যখন সোর্সটা কি হবে, যখন সোর্স আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইবে, তখন কি হবে, সেখানে আমাদের হয়ে যাবে কি, ভেলোসিটির সামনে পজিটিভ, ভেলোসিটি অফ অবজারভের সামনে পজিটিভ। এন্ড সোর্স যদি আমাদের কি হয়, সোর্সটা যদি আমাদের শোনাতে যায়, তাহলে কি সে কি করবে, ডিনোমিনেটর যেটা আছে সেটা কমিয়ে দিবে, অর্থাৎ নিচে যে পার্সেন্টেজ সেটা কমাবে, যত নিচে যত কমবে তত ভ্যালুটা বাড়বে, এন্ড উপরে যত বাড়বে তাহলে আমাদের সিমিলারলি ভ্যালুটা এফ ড্যাশ এর ভ্যালুটা বাড়বে। সিমিলারলি আমরা যদি কন্ডিশন নাম্বার 2 এ ডিসকাস করি, অর্থাৎ যেখানে দুটোই আমাদের কি করছে, আমাদের শোনাতে চাইছে না, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, যে সোর্স কি করছে, আমাদের অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে। কথাটা মানে হলো যে সে শোনাতে চাইছে না, অর্থাৎ সে ফ্রিকোয়েন্সিটাকে এফ ড্যাশটা কমাতে চাইছে। যদি কমাতে চায় তাহলে অবভিয়াসলি আমাদের যে ভি নট বা সোর্স আছে, সে যদি কমাতে যায় তাহলে কি করবে, সে যদি কমাবে তার কাছে ক্ষমতা কতটুকু আছে, সে ডিনোমিনেটরটাকে কি করে বাড়িয়ে দিবে, অর্থাৎ সে সেখানে পজিটিভ করে দিবে। যদি পজিটিভ করে দেয়, ভি প্লাস ভিএস হয়ে যাবে, অর্থাৎ নিচের ভ্যালুটা বেড়ে যাবে, অর্থাৎ এফ ড্যাশ এর ভ্যালু কমে যাবে। সিমিলারলি অবজারভার কি করছে, আমাকে কমাতে যাচ্ছে, তাহলে সে কি করবে, এখানে তো পজিটিভ করলে তো বেড়ে যাবে, কিন্তু আমি যদি এখানে নেগেটিভ করে দিই তাহলে কি হবে, সেখানে নমিনেটরের ভ্যালুটাও কমে যাবে। সিমিলারলি আমরা যদি সোর্স এন্ড অবজারভার যেদিকে যাচ্ছে, সোর্স সেদিকে যাচ্ছে, অর্থাৎ সোর্স কি করছে, অবজারভার শোনা যাচ্ছে, বাট অবজারভার সেটা শুনতে চাইছে না, অবজারভার দূরে যাচ্ছে। ঠিক আছে, কি হবে, আমার সোর্স শুনতে চাইছে, সোর্স যদি শুনতে চাই তাহলে কি করে, ভিএস যে ভ্যালুটা সেটা কি করে শুনতে যায়, অর্থাৎ সে এফ ড্যাশ ভ্যালু বাড়াবে। এফ ড্যাশ ভ্যালু কি করে বাড়াবে, সে আছে ডিনোমিনেটরের ভ্যালু আমরা যদি কমিয়ে দিই, তাহলে অবভিয়াসলি এফ ড্যাশ এর ভ্যালু বেড়ে যাবে, সেটা হবে তাহলে এখানে এফ ভি মাইনাস ভিএস, তাহলে এখানে কি হবে, ভি এ কমাতে যাচ্ছে। এন্ড সিমিলারলি ভি আমাদের অবজারভার যে আছে, অবজারভার কি করেছে, শুনতে চাইছে না, অর্থাৎ সে এফ ড্যাশ কে কমাতে যাচ্ছে। যেহেতু সে শুনতে চায়, মানে শুনতে না চাই, তাহলে কি হবে, অবভিয়াসলি ও উপরে ভ্যালুটা কমাবে কি করে, সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস সাইনটা চলে আসে, তার ফলে নমিনেটর কি করবে, কমাতে চাইবে। এন্ড সিমিলারলি আমাদের যদি আমাদের নমিনেটর কমে তাহলে এফ ড্যাশ এর ভ্যালু কমবে, এন্ড আমাদের যদি ডিনোমিনেটর কমে তাহলে কি হবে, আমাদের এফ ড্যাশ এর ভ্যালু বাড়বে। এটা হচ্ছে আমাদের নমিনেটর, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর। সিমিলারলি আমাদের সাপোজ অবজেক্ট কি করছে, আমাদের সোর্সকে শোনাতে চাইছে, বাট আমাদের সোর্স শুনতে চাইছে না, তো সেক্ষেত্রে কি হবে, অবজেক্ট আমাদের শোনাতে চাইছে, কথার মানে হলো সে কি করবে, অবভিয়াসলি আছে কোথায়, নমিনেটরে। আমি লিখে দিচ্ছি, এটা নমিনেটর, ডিনোমিনেটর। তো আমাদের অবজারভার আছে কোথায়, নমিনেটরে সে কি করছে, আমাদের কি সোর্সকে শোনাতে চাইছে। যদি সে মানে অ্যাকচুয়ালি সোর্সের দিকে যাচ্ছে, সোর্সের দিকে যদি যায় অবজারভার, তাহলে সেক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি সে কি করবে,
ফ্রিকোয়েন্সি বাড়াতে চাইছে, কারণ ও সোর্সের দিকে যাচ্ছে। সোর্সের দিকে যদি যায় তাহলে কি সে ফ্রিকোয়েন্সি বাড়াতে যাবে। যদি সে ফ্রিকোয়েন্সি বাড়াতে চায় তাহলে সে কি করবে, ও আসবে নমিনেটরে, অবভিয়াসলি নমিনেটর ভ্যালু কি করে বাড়বে, অবভিয়াসলি নমিনেটর যত পজিটিভ হবে তত নমিনেটর ভ্যালু বাড়বে। সিমিলারলি এস বা সোর্স কি করে চাইছে, সোর্স অবজারভার থেকে দূরে আছে, সোর্স যদি অবজারভার থেকে দূরে যায় কথার মানে হলো সে কি করছে, আমাদের এফ ড্যাশ ভ্যালু কমাতে যাচ্ছে, সে ভ্যালু কি করে কমাবে, অবভিয়াসলি ডিনোমিনেটর কমাবে, মানে ডিনোমিনেটর বাড়াবে, ডিনোমিনেটর বাড়লে অ্যাকচুয়ালি কি হবে, এফ ড্যাশ এর ভ্যালু কমবে, তো সেখানে বাড়বে কি করে, এখানে পজিটিভ করে দেবে, অর্থাৎ এফ ভি প্লাস ভি এস হয়ে যাবে। আমরা কি করলাম যে মনে রাখবো যে এফ ড্যাশ ইকুয়ালস টু, এখানে এই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। তো আমরা কি করবো, ফার্স্টে মনে রাখবো ডাবল এফেক্টের ক্ষেত্রে যে ভি ড্যাশ ইজ ইকুয়ালস টু এফ নট, মানে সরি এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু এফ নট ইনটু ভি, either there that will be positive or negative sign, v not নিচেও সিমিলারলি v and vs। তো আমরা সব সময় মনে ভিটা, তো ভিটা হচ্ছে কি ওই সাউন্ড অফ ভেলোসিটি অফ সাউন্ড, এন্ড v not টা হচ্ছে আমাদের যে আমাদের অবজারভারের ভেলোসিটি, সেটা হচ্ছে v not, এন্ড সোর্সের ভেলোসিটি আমাদের হচ্ছে vs। আমাদের চারটা কন্ডিশন পেলাম, চারটা কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন f ড্যাশ পেলাম, দুটো সোর্স যদি শোনাতে চাই, সোর্স এন্ড অবজার্ভ যদি একে অপরের কাছে আসে তাহলে সেখানে হবে f dash equals to f not into v plus v not by v minus vs, এন্ড যদি আমাদের সোর্স এন্ড অবজার্ভ দূরে একে অপর থেকে দূরে যায় সেখানে হয়ে যাবে আমাদের f dash equals to v minus v not by v plus vs, এন্ড সোর্স যদি অবজার্ভের কাছে যায় এন্ড অবজার্ভ যদি আবার সোর্স থেকে দূরে যায় সেক্ষেত্রে f dash equals to f not into v minus v not বা v0 বা vo by v minus vs, এন্ড যদি সোর্স অবজার্ভার থেকে দূরে যেতে চাই বাট অবজার্ভার সোর্সের দিকে যায় সেক্ষেত্রে f dash ইকুয়ালস টু হবে f dash ইজ ইকুয়ালস টু f not into v plus vo by v plus vs, যেখানে v হচ্ছে আমাদের ওই ভেলোসিটি বা সাউন্ড ভেলোসিটি, আমাদের vo হচ্ছে আমাদের অবজার্ভার ভেলোসিটি, vs হচ্ছে আমাদের সোর্সের ভেলোসিটি। তো উই ফাইনালি কনক্লুডেড আওয়ার কনসেপ্ট বা টপিকের যে আমাদের যতগুলো আমাদের টপিকের কনসেপ্ট সেগুলো ডিসকাস করলাম। আমরা আমাদের যে বাকি কোশ্চেনগুলো ছিল কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, বাকি কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। তো আমরা কোশ্চেন নাম্বার 9 দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 9 বলছে উভয় প্রান্তে আবদ্ধ একটি তারের মূল সুরের কম্পাঙ্ক, অর্থাৎ উভয় প্রান্তে আবদ্ধ কথার মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের উভয় প্রান্তে আবদ্ধ হতে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সাপোজ দুটো প্রান্ত, এবার এটা হচ্ছে আমাদের ওয়্যার, এটাকে যদি আমি এর মধ্যে একটা ওয়েভ করার চেষ্টা করছি, এটা কেমন হবে, এরকম হবে। এটা এই ভ্যালুটা কত হয়েছে, এটা হচ্ছে কত ল্যামডা বাই 2, অবভিয়াসলি এটা যদি পুরোটা হয় এটা হচ্ছে কত ল্যামডা বাই 2, এটা ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু l, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2l, বা তাহলে v ইজ ইকুয়াল টু কত হবে, সরি ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছে আমাকে, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল v বাই ল্যামডা বা v বাই 2l, দ্যাট উইল বি आवर आंसर b। পরের কোশ্চেন আছে, পরের কোশ্চেন বলছে একটি 30 সেমি লম্বা একটি দুইমুখ খোলা, অর্থাৎ দুইমুখ খোলা, আমি একটা পাইপ নিলাম, দুইমুখ খোলা, এর মধ্যে ভেলোসিটি হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড, শব্দ দ্রুতিতে 1.1 কিলোহার্টজে নাদ তৈরি হয়েছে, অর্থাৎ 1.1 কিলোহার্টজ মানে হচ্ছে 1100 হার্টজ, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পাচ্ছি অ্যাকচুয়ালি। তো এটা মানে অ্যাকচুয়ালি কততম সময় মানে হচ্ছে কততম হারমোনিক্স, আমরা এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করবো এন্ড এটা যদি এর সাথে কম্পেয়ার করে দেখবো যে কত নম্বর ফ্রিকোয়েন্সি বের হয়েছে। এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত, এফ নট ইজ ইকুয়ালস টু কত ভি বাই, অবভিয়াসলি ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে আমাদের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা সেটা কত এফ নট ইজ ইকুয়ালস টু ভি বাই 2l, ভি এর ভ্যালু হচ্ছে 330 বাই 2 ইনটু l, এর ভ্যালু হচ্ছে কত দিয়েছে আমাদের 30 সেন্টিমিটার, 30 অবভিয়াসলি সেন্টিমিটার আছে, ওটা যদি মিটারে কনভার্ট করি অবভিয়াসলি উপরে 100 চলে যাবে, তাহলে এটা কাটলো, এটা কত হবে আমাদের 11, এটা 5.5, দ্যাট উইল আর 550, তাহলে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 550 এন্ড তৃতীয় ফ্রিকোয়েন্সি পাচ্ছি আমরা অবভিয়াসলি 1100, অবভিয়াসলি এর দ্বিগুণ, অর্থাৎ আমাদের এটা তৃতীয় সমমেল বা আমাদের সেকেন্ড হারমোনিক তৈরি হচ্ছে। পরের কোশ্চেন বলছে স্থির তরঙ্গের ক্ষেত্রে দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে মধ্যবর্তী সমস্ত কণা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়েভ, জাস্ট সাপোজ
এটা হচ্ছে আমাদের ওয়েভ। এটা বলছে দুটো নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ নিষ্পন্দ বিন্দু ফার্স্ট কোনটা, এটা এন্ড এটা, এই দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে কি হয় যে এদের মধ্যে এরা এদিকে যায়, এদিকে যায়, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এরা কি করছে, এরা একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার কথা মানে এদের দশা সেম, বাট এদের বিস্তার মানে হচ্ছে এদের অ্যাম্পলিটিউড, বা এদের এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউড কতটা, এতটা, এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউড কতটা, এতটা, এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউড এতটা, প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা কণার অ্যাম্পলিটিউড আলাদা, বাট এদের ফেজটা সেম, অর্থাৎ একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার কথা মানে হলো এরা একই দশায় থাকবে, বাট এদের বিস্তারটা কি হবে, ভিন্ন। আমাদের হবে আনসার বি, ভিন্ন বিস্তার মানে হচ্ছে এদের অ্যাম্পলিটিউডটা আলাদা আলাদা। পরের কোশ্চেন হচ্ছে যে দুটি সুরসভা কম্পাঙ্ক 256 এন্ড 260 একই সাথে বাইরে কতগুলো স্বরকম্প তৈরি হবে, দুটো স্বরকম্প, এটা হচ্ছে আমাদের বিটস এর কনসেপ্ট, স্বরকম্প বা যেটা বলা হয় বিটস, বিটস ডেল্টা এফ বা f1 - f2 দ্যাট উইল বি 260 - 256 = 4। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে আমাদের বলছে যে দুটি সেতারের তার এ এন্ড বি, আমি লিখছি এ, এটা হচ্ছে বি, এ এন্ড বি আছে, এ এবং বি সামান্য ভিন্ন সুরে বাঁধা আছে, অর্থাৎ এখানে যদি এফ করি এন্ড 5 হার্জ কম্পাঙ্কের স্বরকম্প তৈরি করে, 5 হার্জ কম্পাঙ্কের স্বরকম্প তৈরি করছে, মানে কি এদের মধ্যে কি হয়, এ এন্ড বি এর মধ্যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স সেটা হবে 5। তাহলে আমরা যদি এ এর ফ্রিকোয়েন্সি এফ হয়, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি, যে আমরা দুটো ফ্রিকোয়েন্সি তৈরি হতে পারে, সেটা হচ্ছে এফ প্লাস 5, অর্থাৎ এফ এর থেকে 5 বেশি বা এফ এর থেকে মাইনাস মানে 5 কম, এফ প্লাস 5 বা এফ মাইনাস 5, আমাদের দুটো কন্ডিশন তৈরি হতে পারে। এবার আমাদের এফ প্লাস 5 হবে না এফ মাইনাস 5 হবে, সেটা ডিপেন্ড করবে আমাদের পরের কন্ডিশনটার উপরে। পরের কন্ডিশন আমরা কি বলছি, পরের কন্ডিশন বলছে যে আমরা যদি তারের টান সামান্য বাড়াই, তারের অ্যাকচুয়ালি তারের টান কি হয়, ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড হয়, টান সামান্য বাড়ালে স্বরকম্প কি হয়, কমে 3 হার্জ হয়, অর্থাৎ আমরা টান বাড়াচ্ছি কথার মানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, টান বাড়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফ বাড়া, যদি টান বাড়ে অবভিয়াসলি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিও বাড়বে। যদি টান কি করছি আমি বাড়াচ্ছি, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির যে বিট ফ্রিকোয়েন্সি বা স্বরকম্পের ফ্রিকোয়েন্সি, সেটা স্বরকম্পের কম্পাঙ্ক ওটা 3 হার্জ, কথা মানে হচ্ছে এদের ডিফারেন্স হয়ে 3। অর্থাৎ আমি যদি এই কন্ডিশনটা থেকে 3 বাড়াই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমি বাড়াচ্ছি মানে কি 3 বাড়াচ্ছি, তাহলে এখানে অবভিয়াসলি এফ প্লাস কত হবে, আলটিমেটলি সাপোজ আমি 1 বাড়ালাম তাহলে 6 হয়ে যাবে, আবার যদি বাড়াই এফ প্লাস 7 হয়ে যাবে, তাহলে এদের মধ্যে কত, এফ এন্ড এফ প্লাস 7 এর মধ্যে কত, অ্যাকচুয়ালি ডিফারেন্স কিছু বাড়ছে, বাট আমি যদি এফ মাইনাস 5 এই ক্ষেত্রে আমি কি করছি, এবার ভ্যালুটা বাড়াচ্ছি, বা যদি বাড়াই তাহলে কত হবে, যে এফ মাইনাস 5 প্লাস 1 করলাম, তাহলে কি হবে, এফ মাইনাস 4 হবে, আবার প্লাস 1 করলাম এফ মাইনাস 3 হবে, এফ মাইনাস 3 হবে। তাহলে আমি যদি 2 বাড়াচ্ছি, তাহলে কি আমরা 2 বাড়ানোর ক্ষেত্রে কি আমি দেখতে পাচ্ছি, এফ প্লাস 5 এর ক্ষেত্রে আমাদের এফ প্লাস 7 তৈরি হচ্ছে, যেখানে আমাদের স্বরকম্পটা ভ্যালুটা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিট ফ্রিকোয়েন্সি আর বেড়ে যাচ্ছে, বাট আমাদের এফ মাইনাস 5 এর ক্ষেত্রে আমি যদি 2 বাড়াচ্ছি কি করছে, আমাদের এই ভ্যালুটা কমছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি স্যাটিসফাই করছে, অর্থাৎ আমাদের বি এর যে ফ্রিকোয়েন্সি সেটা হবে আমাদের এফ মাইনাস 5, তাহলে এর আমাদের ফ্রিকোয়েন্সি 427, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি হবে 427 মাইনাস 5, সেটা হচ্ছে 422। পরের কোশ্চেন বলছে দুটো নোডের মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম, দ্যাট উইল বি আর λ/2। পরের কোশ্চেন বলছে একটি স্ট্রিং এর তারের দৈর্ঘ্য 2 মিটার, একক দৈর্ঘ্য ভর হচ্ছে 0.01 মিটার, টান হচ্ছে 400 নিউটন, তরঙ্গের গতি কত, এখানে লেন্থ দিয়েছে এটা, মিউ দিয়েছে এটা, টান দিয়েছে টি, তাহলে ভেলোসিটি কি জানি, টি বাই মিউ, টি এর ভ্যালু হচ্ছে 400, মিউ এর ভ্যালু 0.01 that will be root under 4000। এটা যদি আমরা ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি 63 এর কাছাকাছি আছে, and that will be our answer C। এটা একটু ক্যালকুলেট এর দিকে চলে যাচ্ছে। বলছে সমীকরণ y 5 sin πx - 3 πt একটি ক্রেস্ট x = 0 তে আছে and t x = 0 তে t = 0 তে রয়েছে, এটি t = 1 সেকেন্ডে কোথায় থাকবে। আমাদের কি হয়েছে যে আমাদের ওয়েভের ইকুয়েশন দিয়েছে, এখানে ওয়েভের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমাদের বলছে যে ইনিশিয়াল ও 0 তেই ছিল এন্ড t = 0 তে x = 0 তে ছিল, বাট t = 1 সেকেন্ডে আমাদের x এর ভ্যালু কত হবে। এখান থেকে আমরা কি করব, ওয়েভের অ্যাকচুয়ালি ভেলোসিটি বের করব, ভেলোসিটিটাকে আমরা কি করব,
আমাদের সময় দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। এখানে ভেলোসিটি অফ ওয়েভ কি হয় আমাদের জানি মাইনাস ওমেগা উইথ ইটস সাইন। ওমেগার ভ্যালু কত? ওমেগা হচ্ছে -3 পাই উইথ ইটস সাইন অবভিয়াসলি পাই কে। এটা হচ্ছে কি এক্স এর যে আমাদের সামনে থাকবে এক্স এর সাফিক্স, সেটা হচ্ছে পাই। পাই পাই কাটলো, দ্যাট উইল মাইনাস মাইনাস প্লাস, সেটা হবে 3 ওমেগা ভি ওমেগা পেলাম 3 উইথ এ সাইন এন্ড ভি ইনটু টি হচ্ছে আমাদের কি ডিসপ্লেসমেন্ট, x is equals to v into t, t into 1, that will have C answer. পরের কোশ্চেন বলছে যে তরঙ্গ y equals to sin kx minus omega t plus phi এর ক্ষেত্রে k is equals to 10 মিটার পার সেকেন্ড হলে 10 মিটার টু দি পাওয়ার -1 হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে। আমরা কি জানি যে k is equals to 2 pi by lambda, আমরা পড়েছিলাম কোশ্চেনটা। তাহলে k এর ভ্যালু আমরা বসাচ্ছি কত 10, এখানে বসালাম 2 pi by lambda, তাহলে lambda is equals to pi by 10। pi এর ভ্যালু আমরা কত জানি 3.14 by 10, এর কত 6.28 by 10, that will be 0.682। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 বলছে আমাদের এক প্রান্ত বন্ধ এবং এক প্রান্ত খোলা। এটা হচ্ছে আমাদের এক প্রান্ত বন্ধ এক প্রান্ত খোলা, এরকম একটা টিপ দিয়েছে। এর বলেছে থার্ড রেজোনেন্স। থার্ড রেজোনেন্স মানে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত ক্লোজ অর্গান পাইপে, সেটা হচ্ছে v/4L, এন্ড এর থার্ড রেজোনেন্স হয় অর্থাৎ এটা 3 দিয়ে গুণ। এই ক্ষেত্রে কি বলছে আমাদের যে এটা তো আমাদের ফ্রিকোয়েন্সির ইকুয়েশন, বাট আমাদের যে থার্ড রেজোনেন্সের ক্ষেত্রে আমাদের লেন্থ হয় সেটা কত 3 λ/4। এটা হয় আমাদের কি, এটা হয় আমাদের টিউব লেন্থ। তাহলে L ইজ ইকুয়াল টু কত হবে 3 λ/3 ইনটু ল্যামডার ভ্যালু এসে কত 40/4 কাটলো সেটা 10, তাহলে 10 তাহলে 30। কোশ্চেন নাম্বার 18 এর आंसर হলো আমাদের কত 30। পরের কোশ্চেন বলছে যে একটি তরঙ্গ y ইকুয়াল টু 2 sin kx minus omega t শব্দ প্রান্তে প্রতিফলিত হলে সমীকরণ হবে। তো শক্ত প্রান্তে অর্থাৎ ক্লোজ টাইট এন্ডে যদি আমাদের প্রতিফলন হয়, যদি আমাদের শক্ত প্রান্ত বা ক্লোজ এন্ডে আমাদের শব্দের প্রতিফলন ঘটে, সেক্ষেত্রে কি হয় পাই দ্বারা আমাদের কি ফেজ চেঞ্জ হয়। সাপোজ আমাদের ওয়েভ এভাবে যাচ্ছিল, সে যদি কি হয় যে এই বরাবর যায় আমাদের ওয়েভটা শক্ত প্রান্তে, তাহলে অবভিয়াসলি ওর প্রতিফলনের পর কি হবে ও আবার এইদিকে যাবে। তো ইনিশিয়ালি ও যদি পজিটিভ এক্স অ্যাক্সিস যায়, পরে ক্ষেত্রে কি ও নেগেটিভ এক্স অ্যাক্সিস চলে যাবে। অর্থাৎ আমাদের এক্স মাইনাস ওমেগা টি এটা অবভিয়াসলি কি মাইনাস এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস কে ডিনোট করে, বাট আমাদের প্রতিফলিত যে সাউন্ড ওয়েভ তৈরি হবে সেটার ক্ষেত্রে কি হবে রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমাদের কি হবে যে এ নেগেটিভ এক্স অ্যাক্সিস হয়ে যাবে। নেগেটিভ এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে যে দুটো সাইন সেম হতে হবে, কে এক্স এন্ড ওমেগা টির সাইন সেম হতে হবে। সেটা আমরা যদি দেখি তাহলে ইট ইজ আওয়ার অপশন এ এন্ড বি, এই দুটো অপশনে দেখতে পাচ্ছি এই দুটো অপশনের মধ্যে সেম আসবে। এন্ড আমরা যদি ফেজটাকে কনসিডার করি সেক্ষেত্রে কি হবে ফেজটার ভ্যালু যে 2 sin আলটিমেটলি তার ইকুয়েশন হবে 2 sin ওমেগা টি প্লাস কে এক্স হয়ে যাবে প্লাস কি হবে পাই, এন্ড প্লাস পাই এর ভ্যালুর জন্য কি হবে আমাদের যে সাইনের সামনে একটা নেগেটিভের ভ্যালু চলে আসবে, এন্ড দ্যাট উইল বি আওয়ার a sin theta plus pi, that will be our minus sin theta। কারণ হচ্ছে কি যে এই যে sin theta plus pi মানে হচ্ছে আমাদের এটা থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আমাদের সাইনের ভ্যালু চলে আসবে, দ্যাট ইজ আওয়ার মাইনাস। অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই দুটো কোয়াড্রেন্টে যদি আমাদের সাইনের ভ্যালু থাকে সেটা হয় পজিটিভ, বাট আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে তাই এনে আমাদের সাইনের ভ্যালু হয়ে যাবে নেগেটিভ। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 বলছে যে 330 মিটার পার সেকেন্ড গতি সম্পন্ন তরঙ্গে n ইজ ইকুয়াল টু 2 হারমোনিক পাইপের দৈর্ঘ্য 50 সেমি হলে ফ্রিকোয়েন্সি কত। আমরা হারমোনিক পাইপ নিয়েছি, অবভিয়াসলি এটা কি যে এটা অ্যাকচুয়ালি হবে ওপেন পাইপ, ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে আমরা আমাদের কোশ্চেন একটু ভুল আছে, তো এই কিছু যদি না বলা থাকে আমরা কি করব ওপেন অর্গান পাইপ নিয়ে কনসিডার করব। ওটা হচ্ছে ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপের আমরা কি সেকেন্ড হারমোনিকটা ইউজ করব। সেকেন্ড হারমোনিক কত সেটা হচ্ছে আমাদের 2v/4l, সরি 2v/2l, এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, দ্যাট উইল বি আওয়ার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে
ভি বাই এল হয়ে যাবে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে ভি এর ভ্যালু হয়ে যাবে আমার কত 330 বাই এল, এল এর ভ্যালু হচ্ছে 50 উইথ এ সাইন অফ, এবার সেমিটাকে যদি মিটার কনভার্ট করি সেটা হয়ে উপরে 100 চলে যাবে, এটা গেল 2, এটা কত 660 660 হার্জ হয়ে যাবে আমাদের অ্যান্সার, সেটা হলো অ্যান্সার বি। So finally we concluded our all questions and our major concept of this chapter. তো তোমরা এই চ্যাপ্টারগুলো সব ইকুয়েশন আমরা পড়লাম সবগুলো ভালোভাবে দেখবে, প্রত্যেকটা আমাদের অ্যাপ্লিকেশন বেসড কনসেপ্টই আমাদের ইম্পর্টেন্ট, আমাদের এক্সামে আমরা সেগুলো অ্যাকচুয়ালি ফেস করব, এই কোশ্চেনগুলো আসবে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো তোমরা ভালোভাবে দেখবে, প্রত্যেকটা কোশ্চেনের কিভাবে আমি সলভ করলাম সেগুলোর উপরে ধ্যান দেবে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।